সরকারকে পছন্দ করতাম না। মূলত তাদের উপর যে স্টিম রোল, এই স্টিম রোল থেকে বাঁচার জন্য অনেক লোক কম্বোডিয়াতে আসতো। আঙ্গুল ফুলে কলা গাছ যদি হতে চায় কম্বোডিয়ায় আসুন। বাংলাদেশি ওয়ার্কারদের ডিমান্ড একটু ভালো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে। আমি মোস্তফা ফিরোজ। দুদিন হলো এসেছি, নানা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এখানে বাংলাদেশিদের জীবন, কম্বোডিয়ার নানা দিক নিয়ে, বিশেষ করে এখন নতুন একটি জায়গা বাংলাদেশিদের জন্য এবং অসাধারণ। কম্বোডিয়া বলতে গেলে একটা নতুন ডেস্টিনেশন এবং যথেষ্ট পরিমাণ সুন্দর। মালয়েশিয়া বা ব্যাংককের মতন জমজমাট না হলেও এর একটা আলাদা সৌন্দর্য আছে, এর একটা প্রাচীন অতীত আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেটা আবার খুবই সমৃদ্ধ। দর্শক, আপনি দেখেন যে একটা চমৎকার স্থাপনা, দেখেন স্থাপনা দেখুন। এটা এই যে নদীর পাড় দেখছেন, এই নদীর পাড় দিয়েই দেখেন কত সুন্দর। সারা রাত বলতে গেলে জমজমাট থাকে এই নমপেনের বিভিন্ন জায়গা। প্রচুর ট্যুরিস্ট, দেশি এবং বিদেশি। দর্শক, এখানে বাংলাদেশিরা আসছেন এবং অনেক আছেন যারা বেশ কয়েক বছর হয়ে গেছে। আমি রাসেল ভাইয়ের সাথে পরিচিত হলাম কিছুক্ষণ আগে। তিনি প্রায় 8-9 বছর ধরে আছেন। আমি একটু তাকে পরিচয় করে দিই, আপনি যদি একটু দর্শকদেরকে সাথে পরিচিত হন। জি, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন সবাই? ভাইকে অসংখ্য ধন্যবাদ কম্বোডিয়াতে আসার জন্য। জি, থ্যাংক ইউ। আমি একটু যদি আপনার সাথে একটু কথা বলি। জি জি, আমি একটু আমার এতেই কথা বলি। জি জি। ভাই কত বছর আছেন? আমার তো 8-9 বছরের মতো হয়ে গেল। এক্স্যাক্টলি তো ওইভাবে বলতে পারি না, তবে আমার 2017 থেকে মূলত কন্টিনিউ কম্বোডিয়া। আপনার ফ্যামিলি তো এখানেই? জি জি জি, আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি। আচ্ছা, আমি যদি একটু আপনাদেরকে বলি যে সামগ্রিকভাবে যে কম্বোডিয়ায় এখন বাংলাদেশিরা প্রচুর আসছে, একটু কম্বোডিয়া সম্পর্কে একটু ধারণা দেন। এখানে যে এই যে বাংলাদেশিরা দলে দলে আসছে, এটার নেগেটিভ দিক কি বা পজিটিভ দিক কি? আমাদের সম্ভাবনাটা কোথায়, সমস্যাটা কোথায়? আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে যে আমার একটা ছোট্ট পরিচয় আছে। জি, সেটা অবশ্যই দলীয় পরিচয়। আই এম ভেরি প্রাউড ফর দ্যাট, যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কম্বোডিয়া শাখার কনভেনার এবং আমরা এখানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি এবং কম্বোডিয়াতে ওই আদর্শেই লালন করে এখানে আছি আর কি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে 2016-17 সাল থেকে যেহেতু আমি এখানে আছি, জি, প্রথমত আসলে এখানে বাঙালিদের অ্যাক্সেস খুব একটা, মানে বাংলাদেশের খুব একটা আসতো না। সাধারণত ট্যুরিজম অথবা আদার কোনো পারপাসে অথবা এখানে বিভিন্ন ধরনের পেশাজীবীরা আসতো। আচ্ছা, মূলত ইউনিভার্সিটি টিচার, বিভিন্ন ফরেন অর্গানাইজেশন গুলো লাইক WHO অথবা WFO মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এইসব বিভিন্ন NGO বেসড, এগুলো তো বাংলাদেশিদের খুব আধিক্য দেখা যেত। কিছু কিছু গার্মেন্টস রিলেটেড বিজনেসটা করতো। এই যে তখন এটা খুব কম একটা বাংলাদেশিরা ছিল। আচ্ছা, এবং আপনারা জানেন যে এখানে কিছু বাংলাদেশিদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল। হ্যাঁ, তো মোটামুটি এইভাবেই ছিল। তো হঠাৎ করে একটা বিশাল একটা বাঙালির আধিক্য শুরু হয় মোটামুটি 2019-20 থেকে। আচ্ছা, এই আর কি প্রচুর পরিমাণে আসছে। আসলে এটা কেন আসছে সেটা যদি আপনি প্রশ্ন করেন, জি জি, প্রথমত যেহেতু বাংলাদেশের তখন রাজনৈতিক প্রেক্ষাপট ভালো ছিল না, তখন বিশেষ করে আমরা যারা সরকার বিরোধী মতবাদের উপরে বিশ্বাস ছিলাম, সরকারকে পছন্দ করতাম না, মূলত তাদের উপরে যে স্টিম রোল, এই স্টিম রোল থেকে বাঁচার জন্য অনেক লোক কম্বোডিয়াতে আসতো। আচ্ছা, এবং এটার আধিক্য হইতে হইতে এমন হয়ে গেছিল প্রায় 10 থেকে 12 হাজার হয়ে গেছিল বিফোর করোনা। আচ্ছা, সাডেনলি করোনা হওয়ার পরের থেকে আস্তে আস্তে যখন আরো বাড়তে বাড়তে এটা এখন 25,000-এর মতো ঠেকছে। কিন্তু এখানে ডাটা যদি আপনি নেন, প্রায় 4-5 লাখ লোক কম্বোডিয়া ঢুকছে, কিন্তু ওরা অনেকেই কিন্তু বাংলাদেশে ব্যাক করে নাই। তার মানে ওরা কোথায়, এই প্রশ্নটা কিন্তু অনেক সময়, যার জন্য একটা বিশাল একটা অর্থ ব্যয় করে, কারণ কম্বোডিয়াতে এখন ঢুকতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবং এটা আমি নিজেই শুনেছি যে প্রায় মানে
$1,500 বা $1,600 এরকম টাকা দিয়েও অনেকে ঢুকছে। আন্ডার টেবিল মানি, আন্ডার টেবিল। হ্যাঁ, তার মানে এখানে কি আছে, এখানে কি মধুটা আছে, হ্যাঁ সেটাকে আপনাকে ওকে ফাইন্ড আউট করতে হবে। আমি আর নাই বললাম, এখানে নিশ্চয়ই এমন কোনো মধু আছে, অথবা এই জায়গাটাকে ইউজ করে হয়তো অন্যান্য বিভিন্ন জায়গায় একটা রুট হিসেবে ইউজ করে। এবং আপনি জানেন কিনা জানি না, ভিয়েতনাম হয়ে কম্বোডিয়া অথবা কম্বোডিয়া থেকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এছাড়াও আরো কিছু আছে, এখানে থাকি অনেক কিছু বলতেও পারি না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এইটার ফলে সামগ্রিকভাবে আমাদের সম্পর্কে তো ধারণা পাল্টে যাচ্ছে। মানে আমাদেরকে কি ভালোভাবে নিচ্ছে কাম্বোডিয়ানরা বা গভর্নমেন্ট? অবশ্যই না। আগে যে পরিমাণে রেসপেক্টটা পাওয়া যেত, হ্যাঁ, এখন ওই রেসপেক্টটা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পাওয়া যাচ্ছে না এই কারণে যে করোনা পরবর্তীতে এখানে এমন একটা বিজনেস শুরু হয়, যেটা বলতেও লজ্জা লাগে, কারণ অনেক পরিচিতই তো এটার সাথে জড়িত আছে। কিন্তু হয়তো অর্থনৈতিক ভাবে তারা স্বাবলম্বী হয়েছে, কিন্তু বাংলাদেশিদেরকে যারা আনছে পুরো জাতিটাকে একটা স্পয়েলড ইয়াং সমাজ তৈরি করে ফেলাইছে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আচ্ছা, হ্যাঁ, এবং আসলে করার কিছু নাই। যখন দেখি এরাই এখন সমাজের মুখ্য ভূমিকায় আছে। আচ্ছা, আসলে নাম উচ্চারণ করলাম না, আর নাম উচ্চারণ করতে আমার কোনো ভয়ও নাই, নাই করলাম, অসুবিধা কি আর কি। তাহলে দুইটা আপনি বলছিলেন যে দুইটা কারণ, একটা হলো করোনা পরবর্তী সময়, আর একটা হচ্ছে 5ই আগস্ট রাজনৈতিক পটভূমি। এই দুই টাইমের পরে প্রচুর বাংলা আসছে। প্রথমটা করোনা পরবর্তী হলো, তখন ছিল কর্মসংস্থান মানুষের, এটা, আর এরপর হচ্ছে একটা রাজনৈতিক কারণ। তো এই সব মিলায় তাহলে কাম্বোডিয়ান মানে বাংলাদেশিদের অবস্থানটা মানে অবস্থাটা কি, মানে বাংলাদেশের অবস্থা হচ্ছে কি, আপনারা যদি দেখেন, হ্যাঁ, এখানে যে মূল পেশাজীবী যারা আছে, হ্যাঁ, আসলে এখানে যেসব কথা বলে লোকদেরকে আনা হয়, হ্যাঁ, তারা কি আদৌ কি সেই কাজ করে নাকি আমার জানা নেই। হ্যাঁ, আমি জানি না, আর জানার আগ্রহ আমার নাই। মূলত এক শ্রেণীর লোক, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি দিব এইসব বলে টলে, এমন একটা গোলক ধাঁধার ভিতরে আসলে এই কথাগুলো বলাটা কতটুকু যৌক্তিক হচ্ছে আমার জন্য আমি জানি না, কিন্তু কম্বোডিয়া এটা সবাই জানে তারা কি করে। আঙ্গুল ফুলে কলা গাছ যদি হতে চায় কম্বোডিয়ায় আসুন। তবে হ্যাঁ, নির্দিষ্ট কিছু ব্যক্তি, নির্দিষ্ট কিছু লোক, তারাই। কিন্তু বাকি সাধারণ তারা তো বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে কাজ করছে। হ্যাঁ, যারা কাজ করতেছে তারা মোটামুটি কিছুটা ভালো আছে, একদম ভালো নাই যে সেটা বলা যাবে না, অবশ্যই ভালো আছে। এই কারণে যে কম্বোডিয়ান আর বাংলাদেশিদের ভিতরে একটা বেসিক পার্থক্য আছে। আচ্ছা, বেসিক পার্থক্যটা হচ্ছে গিয়ে আপনার এরকম যে কম্বোডিয়ায় যে বাংলাদেশিরা আছে, তারা অনেক হার্ড ওয়ার্কার। আচ্ছা, তারা সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, মিডল ইস্ট বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করে। এবং যারা ইয়েরা আছে আর কি বলে আপনার ওই কম্বোডিয়ানরা আছে, এটা একটু ড্রিঙ্কিং নেশন, তো মানে এরা মদ খাইতে অথবা এইসব জিনিস খাইতে পছন্দ করে, ওদের ব্যাপার। কিন্তু ওরা কিন্তু ওই বাংলাদেশের মতো এত স্ট্রংলি কাজ করতে পারে না, যার জন্য বাংলাদেশি ওয়ার্কারদের ডিমান্ড একটু ভালো ভালো, এবং দে আর্ন এ লট, তারা অনেক ভালো করতেছে। আচ্ছা, এই আর এখন এটা ধরে রাখতে গেলে কি আপনার পরামর্শ? এখানে আমার পরামর্শ হচ্ছে গিয়ে যে বাংলাদেশের গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত। যেই দেশে 20-25 হাজার লোকের মতন বাংলাদেশি প্রবাসী থাকে, সেখানে আমাদের যে আমরা থাইল্যান্ড কনসুলের উপর নির্ভর করে, তাদের একটা টিম এসে এখানে ওদের প্রতি মাসে একবার এসে ওরা এই দায়িত্বগুলি পালন করে। কিন্তু আসলে এখানে কনসুলেট অফিস অথবা এমবেসিও একটা খুব দরকার। কিন্তু দরকার হলে কি হবে, হ্যাঁ, কিন্তু এখানকার লোকেরা আসলে স্টেবল না। আমি আসলে কি বলবো, যে এখানকার লোকদেরকে মানে আজকে থেকে যেহেতু একটু লম্বা সময় আছি, যাদেরকে মনে করেন যে আমি 50% অ্যাটলিস্ট মনে করেন যে সময় দেখছিলাম, ওটা কিন্তু কেউ এখন এখানে নাই। তার মানে তারা কোথায় গেছে? নিশ্চয়ই এমন কোনো দেশে গেছে। তার মানে এখানে আসলে ফ্রিকোয়েন্ট লোক আসে এবং ফ্রিকোয়েন্ট লোক চলে যাচ্ছে। আসলে ওইভাবে স্থায়িত্ব নাই। অনেক ধন্যবাদ, একটা মোটামুটি ধারণা পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফিরোজ ভাই। দর্শক শুনলেন যে একটা পরিস্থিতি, যে কাম্বোডিয়া এখনো কিন্তু এটা কনক্লুশন টানা যাচ্ছে না যে আমাদের এখানের ভবিষ্যৎটা কি। এই ভবিষ্যৎটাকে এনশিওর করতে গেলে আমাদের এম্বাসি দরকার, আমাদের একটা এই গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের একটা আলোচনা করা, যদি ব্যবসা বাণিজ্যের দ্বারটা উন্মোচন করা, কর্মসংস্থানের বিষয়টা আরও একদম লিগ্যাল করা, এই বিষয়টা যদি এনশিওর করা না যায়, তাহলে পুরোটাই কিন্তু একটা মানব পাচারের একটা আখড়াতে পরিণত হবে কাম্বোডিয়া। এবং আলটিমেটলি আমাদের যারা প্রচুর টাকা খরচ করে আসছে, তারা কিন্তু বঞ্চিত হবে। ফলে নতুন একটা মানে
কর্মসংস্থানের দেশ বা ব্যবসা বাণিজ্যের দেশ হিসেবে এটাকে ডেভেলপ করতে গেলে বাংলাদেশ গভর্নমেন্ট এবং কাম্বোডিয়া সরকারের একটা যৌথ উদ্যোগ লাগবে, প্রয়াস লাগবে, কূটনৈতিক উদ্যোগ। তা নাহলে পুরোটাই কিন্তু এই মধ্যস্থিভোগীদের হাতে আমাদের প্রচুর বাংলাদেশিদের জীবন চলে যাবে এবং তারা কিন্তু একদম পুরোপুরি অনিশ্চিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।